স্বনামধন্য সাহিত্যিক সমাজ বসু অসংখ্য অনুগল্প লিখেছেন। তার কয়েকটিকে একত্রিত করে আমি অর্থাৎ শ্যামসুন্দর পসারি পাঠ করে সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। ভুল ত্রুটি মার্জনা করবেন। তাহলে শুনতে থাকুন। মেয়েটা ভীষণ সুন্দরী। এই রকম সুন্দরী কোনো অনুষ্ঠান বাড়িতে আগে দেখেনি রজত। বন্ধুত্ব করার জন্য উদ্ভ্রান্ত হয়ে পড়েছে। তবে মেয়েটার সঙ্গে কথা বলবে কি? মেয়েটা তো বগল দাবা করে বান্ধবীদের নিয়েই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ রে অয়ন, ওই মেয়েটার সাথে আমাকে একটু আলাপ করিয়ে দিতে পারবি? কোন মেয়েটার কথা বলছিস? ওখানে তো 3 জন আছে। ওই যে গোলাপি শাড়ি পরা মেয়েটা, কোলে কার একটা বাচ্চা নিয়ে গল্প করছে। ও তো সায়নী, আমার ছোট পিসির মেয়ে। কোলের মেয়েটা তো ওরই। হ্যাঁ না রে, হ্যাঁ। দিনমজুর নিতাই সামন্ত তার বৃদ্ধা অসুস্থ মাকে সঙ্গে নিয়ে স্টেশনে পা রাখতেই একটা ভিড় চোখে পড়ল। বেঞ্চিতে বসা তার মায়ের বয়সী অভিজাত পরিবারের এক মহিলাকে ঘিরে স্টেশন মাস্টার, 2 জন জিআরপি আর কিছু কৌতূহলী মানুষজন। কানাঘুষোয় সে জানতে পারল প্রায় ঘণ্টা 3 আগে ভদ্রমহিলার ছেলে টিকিট কাটার নাম করে স্টেশনের বেঞ্চিতে বসিয়ে রেখে গেছে, এখনও ফেরেনি। সেই থেকে তিনি কেঁদেই চলেছেন। এদিকে স্টেশনে হাওড়াগামী ট্রেন এসে দাঁড়াতেই নিতাই ভিড় ছেড়ে মাকে নিয়ে ট্রেনের কামরার দিকে এগিয়ে যায়। কলকাতার এক সরকারি হাসপাতালে আজ তার মাকে দেখানোর দিন। মাস্টার মশাই চলে গেলেন সব ধরা ছোঁয়ার বাইরে। এলাকার মানবদরদী শিক্ষক ছিলেন তিনি। অসহায় ছেলেমেয়েদের বিনা পারিশ্রমিকে পড়াতেন। তাদের মধ্যে অনেকেই পড়াশোনা ছেড়ে কাজে নেমে পড়েছে। অভাবের সংসারে যা হয়। সহধর্মিণীকে প্রায় বলতেন, জানো, আমার বড় আক্ষেপ, আমি যাদের পড়াই তাদের মধ্যে একজনও উচ্চশিক্ষিত হতে পারল না। জানি না মানুষ করতে পেরেছি কি না। আজ তার শেষ যাত্রায় একমাত্র উচ্চশিক্ষিত পুত্র সন্তান আসতে পারেনি। তাই সন্তান সমতার ছাত্রছাত্রীরাই হাসপাতাল থেকে পিস হেবেন। তারপর সেখান থেকে বাড়িতে আনলো তারা। শেষ যাত্রায় স্বর্গরথ নয়, মাস্টারমশাই তার ছাত্রের কাঁধে চড়েই অমৃতলোকের পথে যাত্রা করলেন। অনুগল্প মাস্টারমশাই, কলমে সমাজ বসু, পাঠে শ্যামসুন্দর পসারি। নমস্কার। ভিজিটিং আওয়ার শেষ। নিয়ম অনুযায়ী সবাই এক এক করে অতনুর সঙ্গে দেখা করে গেছে। এইবার তাকে ছেড়ে সবার এখন ফেরার সময় হয়েছে। নার্সিংহোমের করিডোরে বন্ধুরা সবাই যখন অতনুর কথা বলতে বলতে এগোচ্ছে, এমন সময় পিনাকি চলে আসে। কি রে, এত দেরি করলি? বন্ধুর প্রতি কি কোনো ভালোবাসা নেই? এত তাড়াতাড়ি অতনুকে ভুলে গেলি? তুই কিন্তু অনেক বদলে গেছিস রে পিনাকি। বন্ধুদের কাছ থেকে এতগুলো কথা শোনার পর পিনাকির জবাব, তোরা তো আজ রোববার তাই এসেছিস, আমি তো ভিজিটিং আওয়ারের পরেই আসি।
আমি রোজ রাতে এখানেই থাকি, কখন কি দরকার পড়ে। মা, শর্মি কাল তোমার সঙ্গে দেখা করতে আসবে, অনেক দিন ধরেই এখানে আসার কথা বলছে। কাল বাবারও ছুটি আছে, ভালোই হবে। নিয়ে আয়, তোর মুখে ওর এত কথা শুনেছি, দেখার খুব ইচ্ছে। কিন্তু মা, একটা কথা আগে থেকেই জানিয়ে রাখছি, ওর রংটা একটু ময়লা। তার মানে? রং ময়লা তো কি হয়েছে? আজকাল মেয়েদের লেখাপড়া আর কেরিয়ারই সব। ওসব রং নিয়ে যারা বাজবিচার করে তাদের শিক্ষার অভাব আছে। শর্মি আইটি সেক্টরে তোর সঙ্গে চাকরি করছে, তোর চেয়ে কোন অংশে পিছিয়ে? আমি তো ভেবেছিলাম তুমি বলবে একটা ছেলের বউ কোথায়, ভাবলাম একটু ফর্সা হবে। ছেলের কান ধরে মায়াদেবী বললেন, মায়ের সঙ্গে ইয়ার্কি? বিজয়বাবু তার একমাত্র মেয়ের জন্য হন্যে হয়ে একজন টিচার খুঁজে বেড়াচ্ছেন। রাস্তাঘাটে যার সঙ্গেই দেখা হয় তার কাছেই সেই কথা পারেন। এমন অবস্থা, তাকে দেখলেই এখন সবাই গা ঢাকা দেয়। সেদিন পাড়ার এক হোম ডেলিভারি বয়কে জিজ্ঞেস করতেই সে বলে, পাশের পাড়াতেই একটা বাড়িতে খাবার ডেলিভারি করি। শুনেছি সেই বাড়ির দাদা নাকি ছাত্রছাত্রী পড়ান। যদি বলেন তো একবার কথা বলতে পারি। আজ রাতেই কথা বলো, কালই যেন উনি আমার সঙ্গে দেখা করেন। এ কি তুমি? টিচার কোথায়? স্যার, MA পাস করে এখনো বেকার। মায়ের তৈরি রান্না বাড়ি বাড়ি ডেলিভারি করি বাধ্য হয়ে। ব্যাস, আর বলতে হবে না, কাল থেকেই লেগে পড়ো। ৬২ বছর তো কি হয়েছে, ছোট ভাইয়ের জন্মদিন বলে কথা। অসুস্থ শরীর নিয়েও 4 দিদি হাজির। সারা ঘর জুড়ে আনন্দের জোয়ার। 5 ভাই বোনের মধ্যে কথা যেন শেষই হতে চায় না। এত সুন্দর একটা আনন্দঘন পরিবেশে বিজয়বাবুর কোল ঘেঁষে তার নাতনি চুপ করে বসে আছে। কি হলো, আমার দিদিভাই অলিভিয়ার মন খারাপ কেন? দাদু ভাই, আমার নামটা কি বিচ্ছিরি, তোমার দিদিদের নামগুলো কি সুন্দর। কোন নামগুলো? ওই যে বর্দি, মেজদি, সেজদি আর ছর্দি। ওহো, এই কথা। বিজয়বাবু মনে মনে ভাবলেন, এই সব দিদিরা আজ কোথায় হারিয়ে গেছে। বিজু, দে না আমাদের মতো একটা নাম তোর নাতনিকে। মেজদি বললেন, আমার দিদিদের নামের সঙ্গে নাম মিলিয়ে আজ থেকে আমি তোমায় ফুলদি বলে ডাকবো। এবার দিদিভাই খুশি তো? এই নামটা আমার খুব পছন্দ হয়েছে। এই বলে দাদুর গালে চুমু এঁকে দিল বিজয়বাবুর ছোট্ট ফুলদি। ছেলে অফিস থেকে ফিরতেই রমাদেবী একজোড়া নতুন প্লাস্টিকের বালতি দেখিয়ে বললেন, এই দেখ পুলু, 2টো বালতি কিনলাম আজ, কেমন হয়েছে রে? পুলু বলল, ভালোই তো, কত দাম নিল? রমাদেবী বললেন, দাম দিয়ে কেন কিনবো, তোর 2টো ছেঁড়া প্যান্ট দিয়ে কিনেছি। পুলু বলল, আমার ছেঁড়া প্যান্ট পেলে কোথায়? রমাদেবী বললেন, ও মা, তোর আলমারিতে 2টো ছেঁড়া প্যান্ট ছিল তো, 2টোরই হাঁটুর দিকগুলো একেবারে ছিঁড়ে গিয়েছে, তাই ভাবলাম। মায়ের কথা থামিয়ে পুলু চেঁচিয়ে ওঠে, মা, তুমি এটা কি করেছো? পরশু ডিসকাউন্টে জিন্সের প্যান্ট 2টো কিনলাম,
আর সেগুলো দিয়েই বালতি কিনেছ? ওগুলো ছেঁড়া না, এটাই এখন ফ্যাশন। কতবার বলেছি আমাকে জিজ্ঞেস না করে কিছু করবে না। ডোরবেলের শব্দে দরজা খুললেন অমিতা দেবী। এই বৃষ্টিতে আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না মাসিমা। ডেলিভারি বয় তপন খাবারটা তার হাতে তুলে দিয়ে বলল, এই তুমুল বৃষ্টিতে এলে কেন? একটু কমলে না হয় আসতে। রেনকোট সঙ্গে আছে তো? পুরনোটা ছিঁড়ে গেছে, একটা কিনতে হবে মাসিমা। একটু দাঁড়াও, আমি আসছি। খাবারটা নিয়ে ঘরে চলে গেলেন অমিতা দেবী। কিছুক্ষণ পর একটা রেনকোট তপনের হাতে তুলে দিয়ে বললেন, আকাশের যা অবস্থা, এখনই ধরবে বলে মনে হচ্ছে না। আমার ছেলের রেনকোট দিচ্ছি, নিয়ে যাও। ছেলের আরও দুটো আছে, এটা আর ফেরত দিতে হবে না। ভালোবেসে দিলাম, লজ্জা বা দ্বিধাবোধ করো না। আজ নরেশবাবু ও সোমাদেবীর বড় আনন্দের দিন। ছেলের IAS অফিসার পদে নিযুক্ত হওয়ার প্রথম দিন। সোমাদেবী সকালবেলায় মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছেন। নরেশবাবুও ঠিক করেছেন ছেলের কথায় আজ আর অফিসে যাবেন না। রূপু, আজ আর আমাদের চাওয়ার কিছু নেই। তোর এই প্রতিষ্ঠাতেই সব পাওয়া হয়ে গেছে রে। তোর শিক্ষাই তোকে আলোর পথ দেখিয়েছে। মা, আমাকে সত্যিকারের শিক্ষিত তো তুমি আর বাবাই করেছ। একাডেমিক কোয়ালিফিকেশন অবশ্যই জীবনে প্রতিষ্ঠা দেয়, কিন্তু সততা, মানবিক বোধ আর ন্যায়পরায়ণতার শিক্ষা তো আমি তোমাদের কাছেই পেয়েছি। আশীর্বাদ করো মা, চাকরি জীবনে যেন তোমাদের এই শিক্ষার মর্যাদা অটুট রাখতে পারি। সোমাদেবী শুধু পরম স্নেহে ছেলের মাথায় হাত রাখলেন। ট্রাফিক রুল ভাঙার অপরাধে পল্টুকে বড় রাস্তার মোড়ে সার্জেন্টের মুখোমুখি হতে হলো। স্যার, এই বয়স্ক মানুষটাকে তুলতে গিয়েই ভুল করে ফেলেছি। আরে স্যার, আপনি চিনতে পারছেন? আমি অয়ন দে। ক্লাসের শেষে প্রায় আমি আপনাকে আবৃত্তি করে শোনাতাম। হ্যাঁ, খুব মনে আছে তোমাকে। তা এখনো আবৃত্তি করো? না স্যার, এখন আর হয় না। এই ডিউটি সেরে আর সময় পাই না। একদিন আপনার বাড়িতে যাব স্যার। শোনো, স্যারের জন্য আজ তোমাকে ফাইন করলাম না। না সব্যসাচী, আইন সবার জন্য একই হওয়া উচিত। তুমি ওকে ফাইন করো, টাকাটা আমি ওকে দিয়ে দেব। স্যার, আমি আপনার আদর্শেই বড় হয়েছি। আপনার আদেশ অমান্য করার ক্ষমতা আমার নেই। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শেষ। এবার সাত্বিকের বাড়ি ফেরার পালা। যাওয়ার আগে বাড়িওয়ালাকে একটা প্রণাম করে নেয় সে। বলি, ওহে ছোকরা, এটা ধরো। বাড়ির মালিক একটা ছোট্ট থলি সাত্বিকের হাতে তুলে দিলেন। এটা কি? 6 মাসের বাড়ি ভাড়া। তার মানে? খুলেই দেখো। থলিটা খুলেই সাত্বিকী অবাক। এগুলো আপনি কোথায় পেলেন? মায়ের দুল, চুড়ি, হার বন্ধক রেখে বাড়ি ভাড়া দিতে কে বলেছে? আমার মা নেই, তাই বলে কি মায়েদের প্রতি মায়া মমতা আমার কিছুই নেই? গয়নার দোকানের মালিক আমার বন্ধু, সব বলেছে। আমি ওগুলো নিয়ে এসেছি। তাহলে বাড়ি ভাড়া? চাকরি পেলে মনে করে 6 মাসের বাড়ি ভাড়া দিয়ে যেও, নইলে থানা পুলিশ করে ছাড়ব। কাঁদতে কাঁদতেও হেসে ফেলে সাত্বিকী।
এটা তুমি কি করলে মহেন্দ্র? গ্রামের বাড়িটা শেষ পর্যন্ত বেচে দিলে? ওই রকম সবুজ পরিবেশ এখানে কোথায় পাবে? তাছাড়া কত বছরের স্মৃতি বিজড়িত ওই বাড়ি। তুমি ভুল করলে মহেন্দ্র। তিন বন্ধুর কথার এবং প্রশ্নের বাণে নির্বিকার মহেন্দ্রবাবু এবার মুখ খুললেন। ছেলে আমার দেশের বাড়ি বিক্রির ঘোর বিরোধী ছিল। তাকে বলেছি সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়েছি, কিন্তু আর না। তোমার ছেলে তো 3 রুমের ফ্ল্যাট কিনেছে, তাহলে আবার? আরে ছেলেকে তো প্রতি মাসে ব্যাংকের কাছে ভাড়া গুনতে হচ্ছে। পুরনো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার চেয়ে ছেলের নিজের বাড়িতে বাকি জীবনটা আর তার কাছে থাকা আমাদের অনেক বেশি শান্তি ও নিরাপদের, তাই না? তোমরা কি বলো? মহেন্দ্রবাবুর প্রশ্নে বাকি 3 বন্ধুই নিরুত্তর হয়ে রইলেন। সেই যে 1.5 বছর আগে দুর্ঘটনার কবলে পড়লি, তারপর শুধু ফোনেই কথা হয়েছে। কবে যে তোর সঙ্গে দেখা হবে জানি না। তুমি চিন্তা করো না বাবা, আমি অনেকটা ভালো হয়ে গেছি। এইবার দেখা হবে। আমার শরীর একদম ভালো নেই, মনে হচ্ছে দিন শেষ হয়ে আসছে। পরিতোষবাবু গতকাল রাতে মারা গেছেন। দুর্ঘটনায় একমাত্র ছেলের মৃত্যুর পর 1.5 বছর যাবৎ তার ছেলের বন্ধু সমিধি ছেলের প্রক্সি দিয়ে এসেছে। অশীতিপর মানুষটার পক্ষে এই দুঃসংবাদ মেনে নেওয়া খুব কঠিন ছিল। তাই চিকিৎসক ও বাড়ির সবার মতানুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিবেকের ডাকে শেষকৃত্যে প্রক্সি দিতে তাই সমিধ আজ ছুটে আসছে সুদূর মুর্শিদাবাদ থেকে। কি হে নগেন, তোমার ভাই কি এখনো তোমার জিনিস ছুঁড়ে ফেলে? ছোটবেলায় তোমার বই খাতা, খেলনা, জামা প্যান্ট আরও কত কি ছুঁড়ে ফেলে দিত। আমি তো সবই দেখেছি। আরে বিজয় খুড়ো, ছোটবেলার অভ্যাস কি কেউ সহজে ছাড়তে পারে? নগেন ময়রা জবাব দেয়। কিন্তু এখন তো সে ঘোর সংসারী মানুষ, এখন আবার তোমার কোন জিনিসটা ছড়ে? বিজয় খুড়ো কৌতূহল ভাসিয়ে দেয়। তাহলে আর বলছি কি, ওই দেখুন না আমার ভাজা জিলিপিগুলো ভাই কেমন চিনির রসে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নগেন ময়রার কথায় দোকানের 5-6 জন পরিচিত খদ্দেরের হাসি আর থামতেই চায় না।